ওকে, তো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা যারা জয়েন হও না তোমাদের ফ্রেন্ডদের একটু গ্রুপে মেসেজ দিয়ে দিও যে ক্লাস শুরু হয়ে গেছে। আমি মেসেজ করে দিচ্ছি, তারপরে তোমরা মেসেজ করে দিও যে ক্লাস শুরু হয়ে গেছে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। তো তোমাদের প্রথমে একটা ক্লাস হয়েছিল জাভা প্রোগ্রামিংয়ের ওপরে, আজকে হবে আমাদের দ্বিতীয় ক্লাস, চ্যাপ্টার 1 পার্ট 2। প্রথম চ্যাপ্টারটি একটু ইম্পর্টেন্ট তোমাদের, তো আমরা এটা দুই চ্যাপ্টারে ভাগ করেছি। তো আজকে আমরা চ্যাপ্টার 1-এর সেকেন্ড পার্টটা দেখব। তো এখানে আমরা প্রথমেই দেখব হচ্ছে জাভা প্রোগ্রামিংয়ের স্টাইল এবং কনভার্সনের বর্ণনা। তো জাভা প্রোগ্রামিংয়ের স্টাইল, প্রোগ্রামিং স্টাইল যদি আমরা দেখি, ওকে, তো আমরা এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে কি যে আমরা প্রথমে একটি ক্লাসের নাম দিলাম, আমরা প্রত্যেকটা জিনিস আমাদের জাভা প্রোগ্রামিং শুরু করতে, জি জি কথা শোনা যাচ্ছে? নয়েজ হচ্ছে না, এটা তাহলে একটু চেঞ্জ করে নিই, এটা ছাড়া তো উপায় নেই। এটা একটু বন্ধ করে দেখো, দেখে কমাই দাও দেখি, কমাই দাও দেখি। আচ্ছা, তোমাদের সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাও তো একজন কমেন্টে, যে সাউন্ড কথা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তো এখানে কি যে আমাদের জাভা প্রোগ্রামিং স্টাইল এবং কনভার্সন বর্ণনা, এই বিষয়টি তোমাদের জন্য ইম্পর্টেন্ট কেন, যে আমরা এই যে প্রোগ্রামিং স্টাইল লিখছি, যে এখানে প্রত্যেকটা টার্ম ইম্পর্টেন্ট, মানে আমাদের যখন প্রোগ্রামিং শুরু করতে যাব, শুরু করার সময়ের এই টার্মগুলো ইম্পর্টেন্ট কেন, কারণ আমাদের এখান থেকে আমাদের ভিত্তিটা তৈরি হবে একটা প্রোগ্রামিং শুরু করার জন্য। মানে যখন আমরা স্টার্টিংয়ে সব কিছু বুঝে বুঝে শুরু করব, তখন পরবর্তী বিষয়গুলো অনেক সহজ হবে। তো প্রথম কথা হচ্ছে জাভা ফুললি ওওপি ল্যাঙ্গুয়েজ, তাই না? তো সম্পূর্ণ ওওপি ল্যাঙ্গুয়েজ, সম্পূর্ণ ওওপি বলতে কি বোঝাচ্ছে, যেমন আমাদের সি হচ্ছে ওওপি ফিচার্স আছে, কিন্তু ওওপি ছাড়াও কিন্তু আমরা সি প্লাস প্লাসে কাজ করতে পারি। কিন্তু জাভা আমাদের সম্পূর্ণ অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। যেমন পাইথনও সেম, পাইথন হচ্ছে
আমরা ওওপি ছাড়াও কাজ করতে পারি, আবার ওওপি সহও কাজ করতে পারি। তো সেক্ষেত্রে কি যে আমাদের জাভা হচ্ছে সম্পূর্ণ অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝাচ্ছে, এখানে আমাদের যা কিছু থাকবে সব কিছু ক্লাস এবং অবজেক্ট বেস, এই বেসিসে আমাদের কাজগুলো হয়ে থাকবে আর কি। তো আমরা প্রত্যেকটা জিনিস দেখি। প্রথমে আমরা লিখছি একটা ওয়ার্ড পাবলিক, এরপর আরেকটা কিওয়ার্ড লিখছি ক্লাস, এবং তারপরে আরও একটি নাম দিছি, তারপর একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করছে, এবং এই ব্র্যাকেটের ক্লোজিং হয়েছে, স্টার্ট করছে ক্লোজিং হয়েছে এইখানে। এরপরে আমরা পরবর্তীতে আবার লিখছি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, তারপরে এই যে দুই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা লিখছি কি স্ট্রিং আর্গস মানে আর্গুমেন্টস, তারপরে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়েছে। তো এই যে বিষয়গুলো প্রত্যেকটা জিনিসেরই কিছু অর্থ আছে, যে বিষয়গুলো আমরা এখন একটু বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা যে পাবলিক লিখছি এটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। এটা কি অ্যাক্সেস স্পেসিফায়ার। স্পেসিফায়ার মানে অ্যাক্সেস স্পেসিফাই করে, মানে কে কে অ্যাক্সেস করতে পারবে এই জিনিসটাকে। অর্থাৎ পাবলিক লেক্সি মানে হচ্ছে এটা হচ্ছে পাবলিক, মানে অন্যান্য ক্লাসও এই ক্লাসটাকে অ্যাক্সেস করতে পারবে, এটার বোঝাচ্ছে পাবলিক। তো পাবলিক সচরাচর লেখা হয় আমরা যখন মেন আমাদের সব কিছুই এই ক্লাসের ভিতরে লেখা হবে। প্রথমে একটু তোমাদের যেহেতু প্রথমভাবে সব কিছু এক্সপ্লেন করতেছি, প্রথম সময় একটু কঠিন লাগতে পারে, মনোযোগ দিয়ে দেখো, আশা করি সব কিছু বুঝতে পারবা। ওকে, তো প্রথমে হচ্ছে পাবলিক, যেটা হচ্ছে কি অ্যাক্সেস স্পেসিফায়ার, অর্থাৎ এটা বোঝাচ্ছে এটা পাবলিকলি মানে সবাই দেখতে পাবে এই ক্লাসটাকে, এতটুকুই আপাতত বুঝলাম। এরপরে হচ্ছে ক্লাস। এই ক্লাস লেখার মানে হচ্ছে কি যে আমরা একটা ক্লাস তৈরি করতে যাচ্ছি, মানে একটা ক্লাস যখন আমরা তৈরি করব, ক্লাস তৈরি করার সিস্টেমই হচ্ছে ফার্স্টে লিখবো ক্লাস, এরপরে ক্লাসের নেম, পরবর্তী স্পেস দিয়ে ক্লাসের নাম লিখতে হবে। তো ফার্স্টে যেহেতু ক্লাস লিখছি, ক্লাস লেখার পর স্পেস দিয়ে যেহেতু একটা যেটা দিছি, এটাই হচ্ছে ক্লাসের নাম, এটা হচ্ছে কি ক্লাস নেম। তো এটা হচ্ছে আমাদের ক্লাসের নাম। এরপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়েছে, এর ভিতরে যা কিছু থাকবে সেগুলো হচ্ছে ক্লাস বডি, অর্থাৎ ক্লাসের ভেতরের অংশ। তো এতটুকু অংশ বসলাম। তো একটা ক্লাস তৈরি করার জন্য আমরা এখানে পাবলিক দিতেও পারি, নাও দিতে পারি, কিন্তু দুইটা জিনিস ম্যান্ডেটরি, সেটা হচ্ছে কি ক্লাস দিতে হবে, তারপরে ক্লাসের নাম দিতে হবে। এটা গেল। তো ক্লাসের নাম দেওয়ারও কিছু রুলস আছে, এখানেও কিছু রুলস আছে, আমরা কিভাবে নাম দিব, কেমন ধরনের নাম হতে পারে সেটারও কিছু রুলস আছে, সেটা আমরা পরে দেখতেছি। তো তারপরে হচ্ছে কি এরপরে পরবর্তীতে ক্লাসের ভেতরে মানে ক্লাসের বডির ভেতরে এসে আমরা দেখতেছি আবার একটা পাবলিক দিছি। তো বুঝলাম যে এই যে এখানে যা করবো সেটাও পাবলিকলি, মানে অর্থাৎ সবাই সেটা দেখতে পাবে, এরকম একটা জিনিস পাবলিক জিনিস। যেমন আমরা যখন কোনো কিছু লাইভ কোনো কিছু কন্টেন্ট ইউটিউবে যখন দিলাম, পাবলিকলি যখন তোমরা ইউটিউবে ছাড়ো তখন সেটা সবাই দেখতে পায়। আর কোনো চ্যানেল বা কোনো ভিডিও যখন তোমরা প্রাইভেট করে রাখো তখন সেটা শুধুমাত্র তুমিই দেখতে পাও, সেম জিনিস। তো এখানে পাবলিক করা আছে মানে এই পুরো প্রজেক্ট, ধরো একটা পুরো প্রজেক্ট করবে, প্রজেক্টে যত ক্লাস থাকবে, যত ফাংশন থাকবে, সবাই এইটা জিনিসটাই দেখতে পাবে। তো এটা কি পাবলিক করার পরে স্ট্যাটিক দিছি। স্ট্যাটিক মানে হচ্ছে আমরা দুইটা জিনিস জানি, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। তো স্ট্যাটিক মানে হচ্ছে ফিক্সড, মানে যেটা চেঞ্জ হবে না আর কি, অপরিবর্তনশীল। আর ডাইনামিক মানে পরিবর্তনশীল। তো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে পাবলিক, তারপর লিখলাম স্ট্যাটিক, অর্থাৎ যেটাই হোক সেটা হবে পাবলিক হবে এবং স্ট্যাটিক হবে। এরপরে ভয়েড। ভয়েড বলতে বোঝায় আমাদের, তোমরা যদি একটু মনে থাকে যে আমরা ফাংশন লিখতে গেলে ফাংশনের রিটার্ন টাইপ লেখা লাগতো যে কোনো ফাংশনের। তো এখানে ভয়েড মানে হচ্ছে এটার কোনো ফাংশন লিখতেছি, মানে ফাংশনের কোনো রিটার্ন টাইপ হবে না। যখন ফাংশনের কোনো রিটার্ন টাইপ হয় না তখন সেটাকে বলা হয় ভয়েড। এরপরে হচ্ছে মেন। এই মেন হচ্ছে একটা ফাংশন যেটা হচ্ছে ফিক্সড ফাংশন, মানে যখনই আমরা এই মেন নামের একটা ফাংশন তৈরি করব তখন সেটা বোঝা যাবে এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের মেন ফাংশন। মেন ফাংশন বলতে কি যে এই ফাংশনটাই হচ্ছে আমাদের সেন্টার, মানে এখান থেকেই সব কিছু এক্সিকিউট হবে। তো এই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এই নাম দিয়ে যখন আমরা কোনো ফাংশন তৈরি করব সেই ফাংশনটা হবে হচ্ছে আমাদের মেন ফাংশন, মানে এই ফাংশন থেকে আমাদের প্রোগ্রাম এক্সিকিউটিং শুরু হবে আর কি। তো এটার ভিতরে এই যে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা জিনিস লিখছি স্ট্রিং দিয়ে আর্গুমেন্টস, এটা হচ্ছে কি আমাদের প্যারামিটার। তোমরা পূর্বেও প্রোগ্রামিং করে আসছো, এতটুকু অনেকেই জানো, অনেকের হয়তো বা কনসেপ্টটা টোটালি ক্লিয়ার, কিছু কিছু জিনিস হয়তো বা ল্যাগিং আছে। তো আমি বলি এই ফাংশনের প্যারামিটারে যেটা পাস করা হয় সেটা কি করা হয়, সেটা ফাংশনের বডির মধ্যে আমরা বিভিন্নভাবে সেটাকে কাজে লাগাইতে পারি। তো
তো আপাতত এই যে স্ট্রিং ARGS অর্থাৎ হচ্ছে এটা একটা আর্গুমেন্ট, একটা স্ট্রিং টাইপের আর্গুমেন্ট, এবং এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে মানে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা যেটা বুঝাইছি এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে একটা অ্যারে বোঝানো হয়েছে। তো আমরা স্ট্রিং টাইপের একটা অ্যারে প্যারামিটারে পাস করতেছি, এটাই বোঝানো হয়েছে এই লাইনের মাধ্যমে। তো একটা মেন ফাংশন, তো যখনই আমরা মেন ফাংশন তৈরি করব তখন এই ফরম্যাটে আমাদের লেখা লাগবে। এখন মেন ফাংশনের ভিতরে শুরু করার জন্য ফাংশন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হবে, এতটুকু গেল। তো এখন দেখো আমাদের যে বিষয়টা, এই ফাংশনের ভিতরে আমরা ধরে একদম ছোট্ট করেও একটা যদি প্রোগ্রাম লিখতে চাই, এই ফাংশনের মানে এই প্রোগ্রামের ভিতরে আমরা ধরে একটা লাইন প্রিন্ট করতে চাই, আমাদের জাভাতে যদি আমরা একটা লাইন প্রিন্ট করতে চাই তাহলে আমাদের সিম্পল একটা লাইন লেখা লাগে, সিস্টেম ডট আউট প্রিন্ট বা প্রিন্ট এলএন দিয়ে এর মধ্যে লিখলাম হ্যালো ডিএলজেডিয়ান। তোমরা তো সবাই ডিএলজেডিয়ান না, ডিপ্লোমা লার্নিং জোনের একজন সদস্য আর কি, তো সেই জন্য লিখলাম হ্যালো ডিএলজেডিয়ান। তো এই যে আমরা লাইনটা লিখলাম, এই লাইনটা হচ্ছে কি জাস্ট এতটুকু প্রিন্ট করবে। এখন দেখো বিষয় হচ্ছে কি যে আমরা এতটুকু লাইন লেখার পরে আমাদের আউটপুটও কিন্তু শুধু এতটুকুই প্রিন্ট করে দেখাবে। তো এটা হচ্ছে আমাদের জাভা প্রোগ্রামিংয়ের স্ট্রাকচার, যে এভাবে আমাদের প্রোগ্রামগুলো লেখা লাগবে। তো আমরা যদি আরেকবার একটু রিক্যাপ করি, যে প্রথমে আমাদের ক্লাস তৈরি করার জন্য পাবলিক দিতেও পারি নাও দিতে পারি, এটা হচ্ছে ঐচ্ছিক, তবে একটা ক্লাস দিতে হবে এবং ক্লাসের নাম দিতে হবে। তারপরে ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হবে। এই ক্লাসের ভেতরেই আমরা একটা মেন ফাংশন মানে ন্যূনতম আমাদের একটা ফাংশন লাগবে, সেই ফাংশনটা হচ্ছে কি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্গুমেন্ট। তো এই আর্গুমেন্টের ভেতর দেওয়ার পরে তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এর মধ্যে আমরা আরো অনেক লাইন লিখতে পারি, ধরো ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম লিখবো, ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রামটা এর ভিতরে লিখে দিলাম, বা যে কোনো ধরনের প্রোগ্রাম লিখবো এর ভিতরে, এই মেন বডির ভিতরে লিখলেই হচ্ছে। তাহলে কি আমাদের ছোট ছোট প্রোগ্রামগুলো আমরা এই ফরম্যাটে করতে পারবো। এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। এখন প্রোগ্রাম লেখার নিয়মের ক্ষেত্রে দেখো আমি একটা জিনিস করছি, আমি একটু আনুষঙ্গিক বিষয়গুলো একটু মুছে দিই। এখানে দেখো যে একটা বিষয়, যে তোমার আমি যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এই লাইনটা লেখা শুরু করছি এই জায়গা থেকে, পরবর্তী লাইন লেখার সময় আমি আবার এখান থেকে লেখা শুরু করছি, মানে ধরো বলতে পারো এটারে 4 স্পেস মানে এক ট্যাব এদিক থেকে লেখা শুরু করছি। আবার এখানে যখন লিখবো তখন আবার এক ট্যাব এদিক থেকে লেখার কথা ছিল, মানে আবারও এক ট্যাব আমি ডানে সরে যাব, দেন তারপর মানে এটা হচ্ছে প্রথম ব্লক। সেই ব্লকের ভিতরে যখন আরেকটা ব্লকে ঢুকছি তখন একটা আমি ডানে সরে যাব, সরে যাওয়ার পরে তারপর থেকে লেখা ধরবো। আবার এই ব্লকের ভিতরে যখন এটা লেখা শুরু করছি তখন এখানেও আমার উচিত ছিল এক ব্লক ডানে সরে যাওয়া, অর্থাৎ এখানে এভাবে না লিখে আমার উচিত ছিল এভাবে লেখা, যে এই এক ব্লক সরে আসলাম, 4 স্পেস সরে আসলাম, সরে এসে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এরপরে এর মধ্যে হ্যালো, জাস্ট এতটুকু প্রিন্ট করলাম। তো এটা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে ইনডেন্টেশন, প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় এটাকে ইনডেন্টেশন। তো এটা হচ্ছে গুড প্র্যাকটিস, একটা প্রোগ্রামিং লেখার জন্য একটা স্ট্যান্ডার্ডাইজেশন মেনটেন করা হচ্ছে একজন ভালো প্রোগ্রামারের মানে নিদর্শন আর কি। তো সেক্ষেত্রে তোমার এভাবে লিখলে এটা ভালো, কিন্তু জাভা হচ্ছে যে জাভার যে কম্পাইলার আছে, যেটা হচ্ছে যে আমরা পূর্বের ক্লাসে পড়ছিলাম, জাভা কম্পাইলার করে কি জাভার এই সোর্স কোডটাকে বাইট কোডে কনভার্ট করে। তো জাভার কম্পাইলারটা অনেক স্মার্ট। তো আমি যদি প্রত্যেকটা লাইন একই লাইনে লিখি, মানে এটাও এখান থেকে শুরু করলাম, এই লাইনটাও এই একই লাইনে মানে সরাসরি নিচে নিচে লেখা শুরু করলাম, কোনো প্রবলেম নাই। সেটা কি হবে, সেটাও সেম ভাবে এক্সিকিউট করবে, একই আউটপুট দেখাবে, সেম জিনিসটাই। তো সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব ইনডেন্টেশন মেনটেন করার। তো এটা গেল একটা জিনিস। এরপরে আমাদের দেখো এই যে আমরা এই যে
লাইনটা শুরু হয়েছে, এই যে ব্র্যাকেট শুরু হয়েছে, ব্র্যাকেট শুরু হওয়ার পরে আমরা এই ব্র্যাকেটটা এখানে শেষ করছি, আবার এই ব্র্যাকেটটা শুরু হয়েছে তার এক ট্যাপ ওইদিকে শেষ করছি, মানে আরো ওইদিকে যেখানে শুরু হয়েছে সেখানে শেষ হয়েছে, এটা যেখানে শুরু হয়েছে সেখানে শেষ হয়েছে। তো এই প্রত্যেকটা জিনিসই ইন্ডেন্টেশনের মধ্যেই পড়ে আর কি। তো এরকম আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে দেখো আমি এই যে ক্লাস লেখার শুরুতে আমি ক্লাসের প্রথম যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা কিন্তু বড় হাতের এস দিছি, মানে এভাবে লিখছি SAMPLE স্যাম্পল। তো এই যে প্রথমটা বড় হাতের লিখলাম, এটাও হচ্ছে লেখার একটা নিয়ম আর কি, যে ক্লাসের নামটা সবসময় বড় হাতের লিখতে হয়। তো এটা হচ্ছে একটা নিয়ম। তো তোমাদের যে হ্যাঁ এগুলো প্রোগ্রামের মাধ্যমে দেখালে ভালো হতো, একজন কমেন্ট করছো। তো প্রোগ্রামের মাধ্যমে আমরা দেখবো, কিন্তু আগে আমাদের থিওরি ক্লাসগুলো আমরা আগে কমপ্লিট করে নিই, আগে আমাদের লজিকটা বুঝে নিই। তো এখানে দেখো এই যে স্যাম্পল যে নামটা দিছি, সেই স্যাম্পল নামটা কি আমাদের ক্লাসের নাম। তো তোমরা যখন এটা তোমরা কম্পাইল করবা, ক্লাসের নামটা যদি ছোট হাতে দাও মেন ক্লাসের নামটা, তখন অবশ্যই ইরর ধরবে যে মেন ক্লাসের নামটা অবশ্যই বড় হাতে দিতে হবে। আর নর্মালি অন্যান্য ক্লাসের ক্ষেত্রে ইরর ধরবে না, কিন্তু তোমার সবসময় স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, ক্লাসের নামটা সবসময় বড় হাতের। এরপরে পরবর্তী ক্যারেক্টার ধরো আমি দিলাম স্যাম্পল, তারপর দিলাম ধরো ক্লাস CLASS। তো স্যাম্পল ক্লাস আমি কোনো স্পেস দিই না মাঝখানে, কিন্তু পরবর্তী ওয়ার্ডটা লেখার সময় আবার আমি বড় হাতের ক্যারেক্টার দিছি প্রথমটা। তো এইভাবে কিন্তু আমরা আমাদের ক্লাসের নামগুলো দিতে পারি। আবার দেখো আরেকটা জিনিস, আমি যখন এই যে ফাংশনের নাম দিছি মেন, এই ফাংশনের নামটা কিন্তু ছোট হাতের ক্যারেক্টার দিছি। ফাংশন যখন লেখি বা মেথড বলা হয় জাভাতে, তো মেথডগুলোকে আমরা ফাংশন আর মেথড একই জিনিস, জাভাতে ফাংশনকে মেথড বলা হয়। তো এই মেথড যখন আমরা লিখছি তখন এই মেথডে কি করা হয়েছে, যে ছোট হাতের ক্যারেক্টার দিয়ে লেখা শুরু করছি। যেমন আমি যদি আরেকটা ফাংশন লিখি, ধরো সাপোজ ফ্যাক্টোরিয়াল সাম। তো দেখো ফ্যাক্টোরিয়াল লেখার সময় ফ্যাক্টোরিয়াল প্রথম ক্যারেক্টারটা আমি ছোট হাতে দিছি, এরপর পরবর্তী আরেকটা ওয়ার্ড ছিল সাথে, সেটা আবার বড় হাতে দিয়ে শুরু করছি। মানে এটাকে বলা হয়, এই স্ট্যান্ডার্ডটাকে বলা হয় ক্যামেল কেস, এটাকে বলা হয় ক্যামেল কেস। অর্থাৎ আমরা যখন অনেকগুলো ক্যারেক্টার লিখব তখন সেটা প্রথমটা যদি ক্লাস হয় তাহলে বড় হাতের ক্যারেক্টার দিয়ে শুরু হবে, ফাংশন হলে ছোট হাতের ক্যারেক্টার দিয়ে শুরু হবে। আর যখন একাধিক ওয়ার্ড থাকবে পাশাপাশি, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা আমরা বড় হাতের দিয়ে শুরু করব। এইভাবে আমরা লিখতে থাকব। তো এই স্ট্যান্ডার্ডগুলো আমরা আরো সামনে আরো অনেক ধরনের প্রোগ্রামগুলো থাকবে, আমরা করতে করতে এই জিনিসগুলো মাথায় চলে আসবে। এট এ টাইমে এত কিছু মাথায় ঢোকানোর দরকার নাই। তো এটা গেল। আরেকটা জিনিস তোমাদের আছে, সেটা হচ্ছে কি কমেন্ট কিভাবে করে। তো এটা তোমাদের সংক্ষিপ্ত কোশ্চেন আকারে আসতে পারে, জাভার প্রোগ্রামিং স্টাইলটা লিখো। তো জাভার প্রোগ্রামিং স্টাইলটা লিখো বললে তখন তোমরা এইভাবে প্রোগ্রামিংটা মানে এটা লিখে ফেলবে আর কি। তো এটা গেল। এরপরে আরেকটা জিনিস, যে আমাদের জাভা কমেন্ট করতে হয়। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা কমেন্টিং করব। কমেন্টিং হচ্ছে একটা ভালো প্রোগ্রামারের বৈশিষ্ট্য। তো কমেন্ট বিভিন্ন কারণে আমাদের করা লাগে। যেমন আমরা এইখানে এই প্রোগ্রামের এই যে পাবলিক ক্লাস স্যাম্পল, এটা লেখার পূর্বে আমরা যদি ওপরে এটা মুছে ফেলি, তো ওপরে এখানে ধরো আমরা লিখে দিলাম, এখানে ডাবল স্ল্যাশ দিয়ে আমরা যদি লিখলাম, এটা লিখলাম মেন ক্লাস। তো এই যে মেন ক্লাস লিখলাম, এটা আমরা কি জাস্ট বোঝার জন্য, কোডটা যাতে আমরা দেখেই বুঝতে পারি যে এখানে কি বোঝানো হয়েছে, সেটার জন্য করলাম কি ডাবল স্ল্যাশ দিয়ে মেন ক্লাস লিখে রাখলাম। তো এখান দিয়ে এটা কি বোঝাচ্ছে, যে এটা মেন ক্লাস শুরু হয়েছে এখান থেকে। বাট ডাবল স্ল্যাশ দেওয়ার কারণে এটা কমেন্টিং হয়ে গেছে, এটা আমাদের কম্পাইলারে এক্সিকিউট হবে না, এটা শুধুমাত্র আমরা জানতে পারবো। তোমরা সবাই জানো যে কমেন্ট মানে হচ্ছে কি, যেটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে আমরা কোড বোঝার জন্য আমরা সহায়ক হিসাবে লিখে রাখি, বাট সেটা কম্পাইলার এক্সিকিউট করে না। এর জাভাতে দুই ধরনের কমেন্ট আমরা করতে পারি, এটাকে বলা হয় সিঙ্গেল লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট, আরেকটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। মানে এখানে আমরা এই একই লাইনে যতদূর পর্যন্ত লিখবো সবগুলো হবে হচ্ছে কি একটা কমেন্টের মধ্যে পড়বে, বাট পরবর্তী লাইনে যখন আমরা কিছু লিখবো এখানে, সেটা কিন্তু আর কমেন্ট হবে না, সেটা আমাদের প্রোগ্রাম হবে। তো সেখানে সেটা কিন্তু আর কমেন্ট হিসাবে উল্লেখ হবে না। কিন্তু আমরা যখন একের সাথে অনেকগুলো কমেন্ট লেখা লাগে, যেমন ডকুমেন্টেশন,
আমরা একটা প্রোগ্রাম সম্পর্কে কিছু বর্ণনা করব যে এই প্রোগ্রাম এই কাজ করে এরকম আমরা কিছু ডকুমেন্টেশন আকারে যখন কোনো কমেন্ট করতে চাবো তখন আমাদের মাল্টি লাইন কমেন্ট করা লাগে। তো মাল্টি লাইন কমেন্টের সিস্টেমটা কি, স্ল্যাশ দিব, স্টার্ট দিব, দিয়ে লেখা শুরু করব যে কয় লাইন আমার কমেন্ট দরকার, দেন তারপরে স্টার্ট দিব, স্ল্যাশ দিব, দিলে আমাদের কি হবে, আমাদের এই ভিতরে যতটুকু অংশ আছে প্রত্যেকটা অংশ কমেন্টের ভিতরে চলে আসবে আর কি। তো এটাকে বলা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। মাল্টি লাইন কমেন্ট। তো এই দুই ধরনের কমেন্ট আমরা জাভাতে ব্যবহার করব। তো তোমাদের অতি সংক্ষিপ্ত কোশ্চেন আকারে চলে আসে যে জাভাতে কয় ধরনের কমেন্ট আছে বা জাভাতে কমেন্ট কিভাবে লেখে লিখো। তো এই টাইপের কোশ্চেন চলে আসে। তো সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট, দুই ধরনের কমেন্ট আছে। সিঙ্গেল লাইন কমেন্ট আমরা ডাবল স্ল্যাশ দিয়ে লিখে থাকি, আর মাল্টি লাইন কমেন্ট আমরা স্ল্যাশ স্টার স্ল্যাশ দিয়ে শেষ হয় আর কি। তো এই দুইটাই ছিল হচ্ছে কমেন্ট। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের কোনো কিছু কনফিউশন থাকলে তোমরা কমেন্ট বক্সে লিখতে থাকবে। ওকে, এরপরে এখন আমরা দেখব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়, সেটা হচ্ছে যে জাভা প্রোগ্রামিং স্ট্রাকচার বা প্রোগ্রামের গঠন। জাভা প্রোগ্রামিং স্ট্রাকচার বা জাভা প্রোগ্রামের গঠন, মানে জাভা প্রোগ্রাম একটা, ধরো আমরা যত বড় প্রোগ্রামই লিখি, প্রোগ্রামে কোন কোন বিষয়গুলো জাভাতে যুক্ত থাকে সেই বিষয়গুলোর একটা সিকোয়েন্স অনুসারে যে কোনটার পরে কোনটা বসে, আমরা একটা প্রোগ্রাম যখন লিখবো প্রথমে কি দিব, তারপরে কি দিব, কোন সেকশনটা আগে দিব, কোন সেকশনটা পরে দিব, এই বিষয়গুলোকে বলা হচ্ছে প্রোগ্রামিং স্ট্রাকচার। মানে সম্পূর্ণ জাভা ল্যাঙ্গুয়েজ আমরা যখন ব্যবহার করব, কোন স্ট্রাকচার আমরা প্রোগ্রামগুলো লিখে থাকবো সেটারই আমাদের কি করতে হবে, ব্লক ডায়াগ্রাম। তো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চিন। এই কোশ্চিনটা তোমাদের রচনামূলক কোশ্চিন আকারে এসে থাকে পরীক্ষাতে, এবং পরীক্ষাতে বিভিন্ন সময় এসে থাকে এই কোশ্চিনটি। তো এই কোশ্চিনটি আমাদের প্রোগ্রাম করার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই হিসেবে তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে এই কোশ্চিনটি। ওকে, তো আমরা এখন দেখি প্রথমে আসে হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। অর্থাৎ প্রথমে আসে কি ডকুমেন্টেশন সেকশন। ডকুমেন্টেশন সেকশন মানে কি, যে এই সেকশনে প্রথমে বলা হচ্ছে যে আমাদের প্রোগ্রামটা কি সম্পর্কে। ধরো সাপোজ তোমরা তোমাদের পলিটেকনিকের সিজিপি এর জন্য একটা ওয়েবসাইট তৈরি, মানে একটা অ্যাপ্লিকেশন তৈরি করবা জাভা দিয়ে। তো সেই অ্যাপ্লিকেশনে তোমাদের অ্যাপের কি কি ফিচার্স থাকবে সেই ফিচার্সগুলো তোমরা প্রথমে বলে দিলে, এটা হচ্ছে আমাদের কোডের শুরুতে বলে দিলে যে এটা হচ্ছে আমাদের সিজিপিএ নির্ণয়ের অ্যাপ। এখানে আমরা প্রত্যেক সেমিস্টারের জিপিএ বের করতে পারবো, ওভারঅল সিজিপিএ বের করতে পারবো, এই ডিপার্টমেন্টের সিজিপিএ বের করতে পারবো। এই সকল বিষয়গুলো প্রথমে তোমরা ডকুমেন্টেশন আকারে দিয়ে দিলে। তো ডকুমেন্টেশনটা দিবে কিভাবে, ওই যে আমরা মাল্টি লাইন কমেন্ট দেখলাম যেভাবে, যে স্ল্যাশ স্টার দিয়ে শুরু করে আমাদের যা যা লেখার দরকার সেগুলো আমরা লিখলাম, লিখার পরে তারপরে হচ্ছে স্টার স্ল্যাশ শেষ। তো এটা হয়ে গেল ডকুমেন্টেশন। অর্থাৎ এটা অন্য কিছু না, এটা জাস্ট এক ধরনের কমেন্টিং, যেটা আমরা প্রোগ্রামের শুরুতে প্রোগ্রাম সম্পর্কে লিখে থাকি। আর যে কমেন্টটায় প্রোগ্রামের শুরুতে যখন লেখা হয় প্রোগ্রাম সম্পর্কে, সেটাকেই বলা হয় ডকুমেন্টেশন সেকশন। তো এটা গেল প্রথম সেকশন। এরপর হচ্ছে প্যাকেজ স্টেটমেন্ট। প্যাকেজ স্টেটমেন্ট কি, যে আমাদের প্যাকেজ বলি না, যে একটা প্যাকেজের মধ্যে কি থাকে, ধরো বান্ডেল প্যাকেজ আমাদের জিপি সিমের, তো সেখানে কি থাকে, মিট থাকে, এসএমএস থাকে, ইন্টারনেট থাকে, সব কিছু মিলে একটা প্যাকেজ তৈরি হয়। তো এরকম প্যাকেজ জিনিসটা সেম জিনিস, যে আমাদের প্যাকেজের ভিতরে অনেক কিছু একসাথে থাকে। কেমন, তোমার ধরো একটা ফোল্ডার, আমরা ফোল্ডারের মতো চিন্তা করতে পারি। একই টাইপের তোমার ধরো তোমাদের চারজনের গ্রুপ একটা ট্যুরে গেছিলা, সেই ট্যুরে যাই তোমরা চারজনের অনেক ছবি তুলছো। তো ছবি তোলার পরে তোমরা করলা কি, চারটা ফোল্ডার বানাইলা। ফোল্ডার বানায় চারজনের ছবি চারটাতে ভাগ করে করে রাখলা। তো প্যাকেজ ওয়ান কাইন্ড অফ এরকম, যে তোমার হচ্ছে একটা প্যাকেজ লিখবো, সেই প্যাকেজের ভিতরে একটা নাম দিব। তো ওই নামের ভিতরে আমরা ধরো 3টা প্রোগ্রাম লিখলাম, 3টা প্রোগ্রামের শুরুতেই লিখে দিলাম এরকম প্যাকেজ
প্যাকেজ এখানে লিখলাম হচ্ছে আমাদের সেকশন 1। তো এই যে সেকশন 1, যে প্রোগ্রামের এরকম প্যাকেজ লিখে সেকশন 1 লিখবো, সেই প্রোগ্রামগুলা এই সেকশন 1 প্যাকেজের মধ্যে চলে যাবে। তাহলে কি হবে, একটা অর্গানাইজ গোছায় রাখা হলো আর কি। প্যাকেজ মানে হচ্ছে একটা ফোল্ডারের মতো, যে ফোল্ডারে আমরা প্রোগ্রামগুলোকে গোছায় রাখতে পারি আমাদের প্রোগ্রামগুলোকে। এটা একটা তোমাদের ঐচ্ছিক অংশ, মানে হচ্ছে যে ফোর্থ সাবজেক্ট বলে না, যে ঐচ্ছিক সাবজেক্ট, যেটা আমাদের এটা প্যাকেজ অপশনটা কিরকম, যেটা আমরা চাইলে মানে আমরা ফোল্ডার করেও রাখতে পারি, ফোল্ডার না করেও রাখতে পারি। তো এটাই হচ্ছে প্যাকেজ, যেখানে আমরা চাইলে আমরা ফোল্ডার করে রাখবো, না চাইলে ফোল্ডার না করে রাখবো, কোনো সমস্যা নেই। এটা গেল প্যাকেজ। তো আমাদের এই যে লিখতেছি ডকুমেন্টেশন সেকশন লিখলাম, এরপরে প্যাকেজ সেকশন, এরপরে আরও অনেকগুলো আছে। তো এর মধ্যে কিছু সেকশন আছে হচ্ছে যে অপশনাল, আর কিছু সেকশন আছে ম্যান্ডেটরি, মানে অবশ্যই লেখা লাগবে। তো এরকম ডকুমেন্টেশন সেকশনটাও হচ্ছে অপশনাল, প্যাকেজ সেকশনটা হচ্ছে অপশনাল, বাট ব্যবহার করলে আমরা কিছু বেনিফিট পাই। এরপরে হচ্ছে ইম্পোর্ট স্টেটমেন্ট। ইম্পোর্ট স্টেটমেন্ট, ইম্পোর্ট তোমরা সবাই শুনে থাকবা, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করে, তাই না? তো ইম্পোর্ট এক্সপোর্ট জিনিসটা কি? ইম্পোর্ট মানে কি, বাইরে থেকে যেটা আমি নিয়ে আসবো সেটা হচ্ছে ইম্পোর্ট, আর এক্সপোর্ট হচ্ছে কি, আমার ভেতর মানে আমার দেশ থেকে যখন বাইরে কোনো কিছু পাঠাবো সেটাকে বলা হচ্ছে এক্সপোর্ট। তো সেম জিনিসটা এখানে, ইম্পোর্ট মানে হচ্ছে আমরা যখন ধরো দুইটা ক্লাস, আমরা যখন জাভা মানে কি প্রথমে বলছি, জাভা হচ্ছে সম্পূর্ণ আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড একটি ল্যাঙ্গুয়েজ, যেখানে ক্লাস এবং অবজেক্টের ভিত্তিতে সবকিছু কাজ করা হয়। সাপোজ একটা ক্লাসের ভিতরে আমরা অন্য একটা জায়গায়, ধরো অন্য একটা ফোল্ডারে একটা প্রোগ্রাম তৈরি করে রাখছি, ক্লাস তৈরি করে রাখছি, সেই ক্লাসের ভিতরে কিছু ধরো সাপোজ ফ্যাক্টোরিয়াল ফিবোনাক্কি বের করার কাজটা আমরা করে রাখছি। বা আমরা ধরো সিজিপি এর অ্যাপটার কথা চিন্তা করি, সিজিপি অ্যাপের মধ্যে প্রত্যেক সেমিস্টারের দুটো জিপিএ তৈরি করার জন্য আমরা একটা অ্যাপ তৈরি মানে একটা ক্লাস তৈরি করে রাখছি। এখন সেই ক্লাসটাকে আমরা শুধুমাত্র ইম্পোর্ট করব, এখানে নিয়ে আসবো, ইম্পোর্ট করে কি করব, আমাদের এই প্রোগ্রামে মানে আমাদের মেন প্রোগ্রামে নিয়ে আসলাম, নিয়ে এসে ব্যবহার করলাম। তো ইম্পোর্ট কখন করব, অন্য এক জায়গায় তৈরি করা একটা জিনিস আমাদের প্রোগ্রামে নিয়ে এসে আমরা শুধু ব্যবহার করব, এরকম জিনিসগুলোকে আমরা ইম্পোর্ট করে থাকি। যেমন আমরা এখানে তোমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন এরকম ভাবে দেওয়া আছে, ইম্পোর্ট, এখানে কি দেওয়া কিসের, হ্যাঁ, জাভা ডট awt ডট লেভেল, ঠিক আছে? তো এখানে কি বোঝাচ্ছে, ইম্পোর্ট মানে আমি কোনো কিছু ইম্পোর্ট করতে যাচ্ছি, কি ইম্পোর্ট করতে যাচ্ছি, ইম্পোর্টের লোকেশনটা এখন আমরা দিয়ে দেবো। লোকেশনটা কোথায়, এটা জাভা ফোল্ডারের মধ্যে, এই প্যাকেজকেই আমরা মূলত ইম্পোর্ট করি। তো প্যাকেজ কি, জাভার মধ্যে AWT প্যাকেজের মধ্যে, AWT একটা প্যাকেজ, সেই প্যাকেজের মধ্যে লেবেল নামের একটা ক্লাস আছে, সেই লেবেল নামের ক্লাসটাকে আমরা ইম্পোর্ট করতেছি। কেন, আমরা লেবেলটা ব্যবহার করব। আমাদের বিভিন্ন ধরনের লেবেল থাকে আমাদের, যে AWT কি, অ্যাবস্ট্রাক্ট উইন্ডো টুলকিট, অর্থাৎ আমরা যখন গ্রাফিক্যাল কোনো কিছু করতে যাব তখন আমরা এই AWT এর বিভিন্ন ধরনের ধরো লেবেলের মধ্যে আমরা লেবেল, বাটন এগুলো ইম্পোর্ট করব, ইম্পোর্ট করে শুধু ব্যবহার করব। তো এরকম ইম্পোর্ট করে ব্যবহার করার জন্য আমরা বিভিন্ন ধরনের প্যাকেজগুলোকে ইম্পোর্ট করি, ক্লাসকে ইম্পোর্ট করি, বিভিন্ন মেথডকে আমরা ইম্পোর্ট করে থাকি। তো ইম্পোর্ট করার মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি। ওকে, তো আমাদের পরবর্তী পার্টটা হচ্ছে কি, ক্লাস ডেফিনেশন। ওকে, ক্লাস ডেফিনেশন, ডিফাইন করা বলতে কি বলছে, একটা হচ্ছে ডিক্লারেশন আর একটা হচ্ছে ডেফিনেশন। ডিক্লারেশন বলতে আমরা একটা ক্লাসকে শুধু ডিক্লেয়ার করব, আর ডেফিনেশন বলতে আমরা ক্লাসকে বর্ণনা ডিফাইন করব, যে ক্লাসের ভিতরে কি কি থাকবে। তো আমরা এখানে একটা ক্লাসের ভিতরে, ক্লাসে কি থাকে, ক্লাস বডির ভিতরে বিভিন্ন ধরনের মেথড এবং ক্লাসের মেম্বার থাকে আর কি। তো ক্লাসের সেই ভেতরে যে জিনিসগুলো থাকবে, ধরো একটা ফাংশন লিখলাম, কিছু ভেরিয়েবল লিখলাম, কনস্ট্রাক্টর লিখলাম, এরকম বিভিন্ন ধরনের যে ক্লাসের ভিতরে যা যা আমরা লিখতে পারি সব কিছু আমরা হচ্ছে কি ডকুমেন্টেশন সেকশন, প্যাকেজ সেকশন, ইম্পোর্ট সেকশনের পরবর্তী থেকে আমরা ক্লাসের এই ডেফিনেশনগুলো দিতে পারবো আর কি। তো এটা গেল পরবর্তী সেকশন। এরপরে হচ্ছে ইনহেরিটেন্স স্টেটমেন্ট। পরবর্তীটা হচ্ছে ইনহেরিটেন্স
স্টেটমেন্ট। ইনহেরিটেন্স বলতে কি, ইনহেরিট করা, অর্থাৎ প্রত্যেক সূত্রে যেটা মানে যেটা আমরা পেয়ে থাকি অন্য একটা ক্লাসের বৈশিষ্ট্য যখন আমরা আরেকটা ক্লাসে ইনহেরিট করতে চাই সেটাকেই বলা হচ্ছে ইনহেরিটেন্স স্টেটমেন্ট। অর্থাৎ আমরা একটা ক্লাসের কিছু বৈশিষ্ট্য নিয়ে আরেকটা মানে দুইটা ক্লাস মিলে যখন একটা, যেমন আমরা এই কাজটা করে থাকি জাভাতে কিভাবে, সাপোজ ধরো দুইটা ক্লাস এ এবং বি, তো করবে কি ক্লাস এ এক্সটেন্ড বি, অর্থাৎ এখানে বোঝাচ্ছে ক্লাস এ, ক্লাস লিখছি মানে হচ্ছে কি একটা ক্লাসের নাম লিখলাম এ ক্লাস, অর্থাৎ এ না এ হচ্ছে একটা ক্লাসের নাম, সে কি করতেছে এক্সটেন্ড একটা কিওয়ার্ড, এটা জাভার একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ড করে কি এই যে এক্সটেন্ড লেখার পরে যে নামটা দিব সেটা অবশ্যই একটা ক্লাসের নাম দিতে হবে এবং সেই ক্লাসের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো এ ক্লাসের মধ্যে চলে আসবে। তো এটাই হচ্ছে ইনহেরিটেন্স স্টেটমেন্ট। তো আমরা ক্লাস ডিফাইনেশন করার পরে আমরা করব কি ইনহেরিটেন্স স্টেটমেন্ট, অর্থাৎ অন্য কোনো ক্লাসের মানে যখন অনেকগুলো ক্লাস আমরা ডিফাইন করলাম, ডিফাইন করার পর একটা ক্লাসের বৈশিষ্ট্য আরেকটা ক্লাসে যখন আমরা ইনহেরিট করতে যাব তখন এইভাবে আমাদের জাভাতে ইনহেরিট করতে হবে। ক্লাস নাম, ক্লাস দিব, ক্লাসের নাম দিব, দেন এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে আমরা ইনহেরিট করে থাকি এবং কোন ক্লাসকে ইনহেরিট করতে যাচ্ছি সেই ক্লাসের নামটা দিতে হবে, তাহলে আমাদের ইনহেরিট করা হয়ে যাবে। তো এটা গেল ইনহেরিটেন্স প্রসেস, ইনহেরিটেন্স স্টেটমেন্ট। এরপরে আমাদের আসতেছে ইন্টারফেস স্টেটমেন্ট। ইন্টারফেস স্টেটমেন্ট, ইন্টারফেসটাও ইনহেরিটেন্সের মতনই একটা টার্ম। তো ইন্টারফেস কখন করি, যখন আমরা মাল্টিপল ইনহেরিটেন্স করি, অর্থাৎ আমরা মাল্টিপল ক্লাসকে যখন ইনহেরিট করব তখন আমরা ইন্টারফেস ব্যবহার করব। ইন্টারফেসও ক্লাসের মতোই, কিন্তু ইন্টারফেসের কিছু সীমাবদ্ধতা বা কিছু ফিচার্স রয়েছে যেখানে কি করে আমরা জাস্ট ক্লাসটা ইন্টারফেস মানে আমরা ক্লাসের মতোই ইন্টারফেস, বাট আমরা ইন্টারফেসকে ক্লাস না বলে ইন্টারফেস বলি, আর সেটাকে আমরা শুধুমাত্র ডিফাইন করে রাখি, ডেফিনেশনটা দিয়ে আমরা পরবর্তীতে এই ইন্টারফেস স্টেটমেন্টের মাধ্যমে ইনহেরিট করে দেন তারপরে সেটা ডেফিনেশন দিই। আমাদের এই ইন্টারফেস এবং ইনহেরিটেন্স নিয়ে সম্পূর্ণ একটি অধ্যায় রয়েছে, সেখানে আমরা এটার ইন ডিটেলস আলোচনা করব। বাট এখানে জেনে রাখি যে আমাদের প্রোগ্রামিং স্ট্রাকচার দেখতেছি, সেখানে ডকুমেন্টেশন সেকশন, প্যাকেজ স্টেটমেন্ট, ইম্পোর্ট স্টেটমেন্ট, ক্লাস ডেফিনেশন, ইনহেরিটেন্স স্টেটমেন্ট, এরপরে আমাদের ইন্টারফেস স্টেটমেন্ট থাকবে আর কি। এতটুকু জাস্ট আমরা বুঝে রাখি। ওকে ওকে, তোমরা কি দেখতে পাচ্ছ না? লাইভ কেটে গেছে বলতেছে একজন, তোমরা কি শুনতে পাচ্ছ ঠিকঠাক? তোমরা আমাকে শুনতে পাচ্ছ? ওকে, ঠিক আছে। তো যে লাইভ কেটে গেছে কিনা বলতেছো, তুমি আবার একটু নতুন করে ঢুকো, তোমার ইন্টারনেট কানেকশনটা একটু চেক করে নাও, দেখো তোমার কানেকশনে হয়তো বা সমস্যা হয়েছে। তো আমাদের গেল ইন্টারফেস স্টেটমেন্ট। তো ইন্টারফেসটা কিভাবে করে আমরা একটু দেখি। আমরা বললাম মাল্টিপল ইনহেরিটেন্স যখন করি তখন আমরা ইন্টারফেস ব্যবহার করি। যেমন আমরা পূর্বের এক্সাম্পলটা দেখি। ফার্স্টে ধরো ক্লাস এ আমরা এক্সটেন্ডের মাধ্যমে ইনহেরিট করি বলছিলাম, এক্সটেন্ড বি। এরপরে আমরা আরো যদি কোনো ক্লাসকে ইনহেরিট করতে চাই, মানে আরো ইন্টারফেসকেও সাথে আমরা অ্যাড করতে চাই, তখন আমরা এক্সটেন্ড না ব্যবহার করে আমরা লিখব ইমপ্লিমেন্টস, ধরো সি। সি নামের একটা ইন্টারফেস আমরা তৈরি করে রাখবো এবং সেটাকে ইমপ্লিমেন্ট করব কি এই ক্লাসের মধ্যে ইনহেরিট করে। এখানে ইনহেরিট করা হচ্ছে, বাট ইন্টারফেসকে যখন আমরা ইনহেরিট করব তখন এক্সটেন্ড কিওয়ার্ড ব্যবহার না করে ইমপ্লিমেন্ট কিওয়ার্ড ব্যবহার করব। বুঝতে পারছো? তো এটা হচ্ছে আমাদের ইমপ্লিমেন্ট করার মানে ইন্টারফেস করার হচ্ছে প্রসেস, যে যখন আমরা ইনহেরিট করব এক্সটেন্ড কিওয়ার্ড ব্যবহার করব, আর যখন আমরা ইমপ্লিমেন্ট করব মানে ইন্টারফেস করব তখন ইমপ্লিমেন্টস
কিওয়ার্ডটা ব্যবহার করব। এটার মাধ্যমে আমরা ইন্টারফেস করে থাকি। এরপরে আমাদের লাস্ট একটি অপশন, সেটা হচ্ছে যে কি, আমি এই সাইডে লিখি, সেটা হচ্ছে আমাদের মেন ক্লাস ডেফিনেশন। মেন ক্লাস ডেফিনেশন অর্থাৎ আমাদের মেন যে ক্লাস থাকবে সেই ক্লাসকে ডিফাইন করার জন্যই আমরা লাস্টে মানে হচ্ছে ডকুমেন্টেশন প্যাকেজ সেকশন ইম্পোর্ট ক্লাস ডেফিনেশন ইনহেরিটেন্স স্টেটমেন্ট ইন্টারফেস স্টেটমেন্ট এরপরে লাস্টে আমাদের মেন ক্লাস ডেফিনেশন থাকতেছে। তো মেন ক্লাস ডেফিনেশনের ভিতরে আমাদের কয়েকটা জিনিস থাকবে। মেন ক্লাসের ভিতরে আমাদের একটা জিনিস ম্যান্ডেটরি, আমরা যখন প্রোগ্রামিং জাভা প্রোগ্রামিং স্টাইল দেখলাম পূর্বের অনুচ্ছেদে, সেখানে আমরা দেখলাম কি যে মেন মেথড অবশ্যই থাকা লাগবে। তো এখানে আমরা করব কি মেন মেথড, মেন মেথড থাকা লাগবে অবশ্যই। এরপরে মেন মেথড কি কি করা লাগবে, ডেফিনিশন করা লাগবে। মেন মেথডের ভিতরে কি কি থাকবে সেটা সেটা দেওয়া লাগবে, মেন মেথড ডিফাইন। এবং তারপরে আরো থাকবে কি মেন মেথড, মেন ক্লাসের মধ্যেই কিন্তু সবকিছু এক্সিকিউট হবে, মানে এই মেন মেথডের ভিতরেই। তো এখানে আরো একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে কি আদার্স মেথড কলিং। আদার্স মেথড কলিং বলতে কি বোঝাচ্ছে, যে আমরা আরো বিভিন্ন ধরনের মেথড আমরা মেন ক্লাসের বাইরে যে এইসব ক্লাস ডেফিনিশন এটার মধ্যে কি করছি, আমরা আরো বিভিন্ন ধরনের মেথড তৈরি করছি। সেই মেথডগুলোকে কল করব। কল করা মানে কি, তাদেরকে মানে ধরো যখন সিজিপি এর একটা অ্যাপ তৈরি করবো, সাপোজ আমরা একটা সিজিপি এর অ্যাপ তৈরি করব, এখানে ধরো ফার্স্ট সেমিস্টারের সিজিপি তৈরি করার জন্য একটা ফাংশন তৈরি করলাম, এখানে সেকেন্ডের জন্য, এখানে থার্ডের জন্য, এরকম সবগুলো একটা একটা ফাংশন তৈরি করলাম। 7টা সেমিস্টারের জিপিএ বের করার জন্য আমরা 7টা ফাংশন কল করলাম, মানে তৈরি করলাম। তৈরি করার পরে আমাদের মেন যে মেথড থাকবে, মেন মেথডের মধ্যে কি করব, প্রথমে ফার্স্ট সেমিস্টারের জিপিএ আসবে, তারপরে সেকেন্ড সেমিস্টারের ফাংশনটা কল করব, তারপরে থার্ড সেমিস্টারের ফাংশনটা কল করব। এভাবে সবগুলো ফাংশন কল করে ফাইনালি মেন ফাংশনের মধ্যে সবগুলো আমরা স্ট্রাকচার অনুযায়ী সাজায় আমাদের ফাইনাল একটা অ্যাপ্লিকেশন তৈরি করব। তো এভাবেই মূলত আমরা আমাদের এই জাভা প্রোগ্রামিং করে থাকি। তো আমি জিনিসটা আরেকবার একটু রিক্যাপ করি, যে আমাদের প্রোগ্রামের ডকুমেন্টেশন সেকশন এটা হচ্ছে ঐচ্ছিক মানে অপশনাল, এটা আমরা দিতেও পারি নাও দিতে পারি। তারপর হচ্ছে প্যাকেজ স্টেটমেন্ট, এটাও সেম, এটা হচ্ছে অপশনাল, যে আমরা কোনো প্যাকেজের মধ্যে আমাদের প্রোগ্রামকে রাখতেও পারি নাও রাখতে পারি। ইম্পোর্ট স্টেটমেন্টটাও হচ্ছে অপশনাল, যদি আমাদের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই জরুরি। যেমন আমরা যদি কোনো সিস্টেমের কোনো প্যাকেজ মানে কোনো প্যাকেজ ব্যবহার করতে চাই, তাহলে সিস্টেম প্যাকেজকে আমাদের ইম্পোর্ট করতে হবে। যদি আমরা কোনো ইনপুট আউটপুটের কোনো ফাংশন বা কোনো কিছু ব্যবহার করতে চাই, ফাইলের কোনো ফাংশন ব্যবহার করতে চাই, ফাইল প্যাকেজ আপডেট ইম্পোর্ট করতে হবে। আমরা যদি গ্রাফিক্যাল কোনো কিছু করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের AWT প্যাকেজ ইম্পোর্ট করতে হবে। আমাদের যদি কোনো কিছু প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা ইম্পোর্ট স্টেটমেন্ট দরকার, আর প্রয়োজন না পড়লে ইম্পোর্ট স্টেটমেন্ট দরকার নেই। এরপরে ক্লাস ডেফিনেশন, যদি আমাদের একাধিক ক্লাস থাকে সেটা হচ্ছে কি মেন ফাংশনের উপরে ডিফাইন করাই বেটার। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেই ক্লাসগুলোর ডেফিনেশনগুলো এই ইম্পোর্ট স্টেটমেন্টের পরে দিয়ে দিব। এরপরে ইনহেরিটেন্স এবং ইন্টারফেস, অর্থাৎ আমাদের যদি একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসকে যুক্ত করে নতুন ক্লাস তৈরি করার প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে ইনহেরিটেন্স এবং ইন্টারফেস এই দুইটা স্টেটমেন্টের মাধ্যমে আমরা আমাদের কাজগুলো করে ফেলবো। এবং ফাইনালি আমাদের মেন ক্লাস ডেফিনেশন, আমাদের মেন ক্লাস লিখবো, মেন ক্লাসের মধ্যে মেন মেথড থাকবে এবং আনুষঙ্গিক যে ফাংশনগুলো মেথডগুলো আমরা তৈরি করছি সেই মেথডগুলোকে কল করব, কল করে আমাদের প্রোগ্রামটাই মেন ক্লাসের মধ্যে স্ট্রাকচার অনুযায়ী সাজায় ফেলবো। তো এটাই হচ্ছে আমাদের প্রোগ্রামিং স্ট্রাকচার, জাভা প্রোগ্রামিং এর গঠন। তো এই প্রোগ্রামটা মানে এই টার্মটা তোমাদের রচনামূলক কোশ্চেন আকারে এসে থাকে, অর্থাৎ তোমাদের রচনামূলক কোশ্চেন আকারে ভাবে আসে জাভা প্রোগ্রামিং এর গঠন মানে প্রোগ্রামিং স্ট্রাকচারটি বর্ণনা করো। তো বর্ণনা করো বললে তোমরা কিভাবে বর্ণনা করবা, ফার্স্টে হচ্ছে জাভা প্রোগ্রামিং স্ট্রাকচারটা লিখবা, মানে ডকুমেন্টেশন সেকশন, প্যাকেজ সেকশন, ইম্পোর্ট, এভাবে তোমরা শেষ পর্যন্ত লিখবা। লেখার পরে তোমরা কি করবা, ডকুমেন্টেশন সেকশনের সিঙ্গেল এক লাইনে বা দুই লাইনে লিখে ফেলবা যে ডকুমেন্টেশন সেকশন এটা প্রোগ্রাম সম্পর্কে ডকুমেন্ট লেখা হয় কমেন্ট আকারে। প্যাকেজ প্রোগ্রামকে যদি কোনো প্যাকেজের মধ্যে রাখা প্রয়োজন পড়ে সেক্ষেত্রে প্যাকেজ স্টেটমেন্টের মধ্যে রাখা হয়।
আমি যা যা বললাম সেম এই জিনিসগুলো জাস্ট নিজের মতো করে লিখে দিবা, আশা করি খুব সুন্দরভাবে আনসার হয়ে যাবে। তো এটাই ছিল, তো এই অধ্যায়ের এ পর্যন্তই ছিল তোমাদের। তো তোমাদের এরপরে তোমাদের চ্যাপ্টার 2 আছে। তো আজকে আর চ্যাপ্টার 2 শুরু করব না, তোমাদের আমি জাস্ট বলে দিই যে চ্যাপ্টার 1 থেকে আমরা কি কি ইম্পর্টেন্ট জিনিস দেখলাম, তোমাদের সাজেশন দিয়ে দেওয়া হবে। তারপরে তোমাদের জাস্ট একটু আজকে প্রথম চ্যাপ্টার আমি একটু বলে দিই। তোমাদের যেমন আমরা পড়ছি, প্রথমে যেটা পড়ছিলাম যে হচ্ছে জাভা প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য। তো জাভা প্রোগ্রামিং এর বৈশিষ্ট্যটা ইম্পর্টেন্ট, সেই বৈশিষ্ট্যগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়বা। যেমন হচ্ছে যে প্রথম ক্লাসে পড়ছিলাম কম্পাইলড এবং ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ কেন বলা হয় জাভাকে। এরপরে তোমাদের আরও রয়েছে, যেমন হচ্ছে যে জাভাকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন, জাভাকে তারপরে আরেকটা ইম্পর্টেন্ট যে হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন। জাভা ভার্চুয়াল মেশিন সম্পর্কে তোমাদের অতি সংক্ষিপ্ত কোশ্চেন এসে থাকে, জেভিএম বলতে কি বোঝায়, আবার সংক্ষিপ্ত কোশ্চেন আকারে এসে থাকে জাভা ভার্চুয়াল মেশিন কিভাবে কাজ করে। যেমন দুইটা ফেজে কাজ করে, আমরা পূর্বের ক্লাসে দেখছিলাম যে প্রথম ফেজে সোর্স কোডকে বাইট কোডে কনভার্ট করে কম্পাইলারের মাধ্যমে, তারপরে দ্বিতীয় ফেজে বাইট কোডকে ইন্টারপ্রিটারের মাধ্যমে আমাদের মেশিন ওরিয়েন্টেড কোডে তৈরি করে। তো জাভা ভার্চুয়াল মেশিনটি ইম্পর্টেন্ট। এরপরে আজকে আমরা যেটা দেখলাম যে জাভা প্রোগ্রামিং এর স্টাইল, তো স্টাইলটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত কোশ্চেন আকারে এসে থাকে, জাভা প্রোগ্রামিং এর স্টাইল মানে জাভা প্রোগ্রামিং স্ট্রাকচারটি লেখো, আর প্রোগ্রামিং স্টাইলটি লেখো। আর তারপরে হচ্ছে যে পরবর্তীতে জাভা প্রোগ্রামিং এর গঠন বা জাভা প্রোগ্রামিং এর স্ট্রাকচার, এটা রচনামূলক কোশ্চেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই ছিল হচ্ছে তোমাদের চ্যাপ্টার 1। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো, সহজ ছিল। তোমরা এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমাদের প্রবলেম সলভিং গ্রুপে তোমরা জানাবে, আমি সেখানে তোমাদের আনসার দিব। আর তোমাদের সাজেশন তোমরা খুব দ্রুত পেয়ে যাবে, পুরো বইয়ের সাজেশনটা খুব দ্রুতই পেয়ে যাবা। আর যেহেতু চ্যাপ্টার 1 শেষ হয়ে গেছে, তোমাদের বন্ধুরা যারা আছে পরবর্তীতে জয়েন করলে দেখা যাবে যে অনেকটাই সমস্যা হবে। তো যারা এখনো জয়েন করে না বা কোর্সে যুক্ত হয় না, তাদের তোমরা খুব দ্রুতই যুক্ত হতে বলো, কারণ পরবর্তীতে আসলে আমরা যেভাবে পড়াচ্ছি পরবর্তীতে একটু ঝামেলা হবে, তো দ্রুত জয়েন হতে চাইতে বলবা। আর একজন বলছো শেফায়েতুর রহমান, স্যার এই গঠন নিয়ে একটা প্রোগ্রাম করে দেখালে বেটার হয়। হ্যাঁ অবশ্যই ভাইয়া, এই গঠনগুলো নিয়ে যদি প্রোগ্রাম করে দেখায় তাহলে অবশ্যই বেটার হবে। তো আমরা প্রোগ্রাম করে দেখাবো, তোমাদের সমস্যা নাই। এটা একটু পরবর্তীতে, আগে আমরা আমাদের একাডেমিক মানে থিওরিটিক্যাল আমাদের পরীক্ষার জন্য কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিই, আমরা কয়েকটা চ্যাপ্টার একটু শেষ করে নিই। তারপরে আর তোমাদের গ্রুপে আমি একটা কাজ করব, তোমাদের গ্রুপে আমি একটা রেফারেন্স ভিডিও দিয়ে দিব, এখানে কিভাবে তোমাদের পিসিতে তোমরা জাভা সেট আপ করবা সেই সম্পর্কে তোমরা নিজেরাও ইউটিউবে সার্চ দিয়ে নিতে পারো যে হাউ টু সেট আপ। আমি যে পূর্বের ক্লাসে বলছি তোমরা সেটা শুনেও করতে পারো। তো সেখান থেকে তোমরা পিসিতে সেট আপ করে নিয়ে নিজেরা প্র্যাকটিস করবা, সমস্যা হলে দেন তারপরে আমি আসি, তোমরা আমারে জানাবা, আমি হেল্প করব। তবে তোমরা নিজেরা প্র্যাকটিস করে করতে পারলে সেটা বেস্ট হবে আর কি। আর প্রোগ্রাম আমি দেখাই দিব, সমস্যা নেই, এটা কিছুদিন পরে। আপাতত তোমরা ক্লাসগুলো একটু করতে থাকো, বইয়ের সাথে একটু ইউজড হয়ে নাও, জাভার টার্মগুলো সম্পর্কে একটু জেনে নাও, এটাই। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ওকে, 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 তাহলে আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে।